একটি বিপ্লব কখনো কোমল হয় না। স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে শক্ত হাতেই রক্ষা করতে হবে। কোমলভাবে যদি স্বাধীনতা রক্ষা করতে যাই তাহলে সেই স্বাধীনতা ভেঙে পড়বে। একটি জাতি যদি নিজেদের মূল্যবোধের উপরে অটল না থাকে তাহলে সেই জাতি কখনোই স্বাধীন নয়। 1979 সালের ইরানি বিপ্লব শুধু একটি ক্ষমতার পালাবদল ছিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি ইরান, খোমেনি এবং একটি বিপ্লবের কথা বলবো। আমি এখানে কোনো ব্যক্তির আকীদা নিয়ে বা কোনো রাষ্ট্রের আকীদা নিয়ে কোনো কথা বলবো না। ইতিহাসে কিছু মানুষ থাকে যারা শুধু ব্যক্তি নন, তারা এক একটা ভূমিকম্প। ঠিক তেমনি রুহুল্লাহ খোমেনি, তিনি ছিলেন এরকম একটি মানুষ। তার উচ্চারণে কেঁপে যেত একটি সাম্রাজ্য, তার আহ্বানে সাড়া দিয়েছিল একটি জাতি। 1979 সালের ইরানি বিপ্লব শুধু একটি ক্ষমতার পালাবদল ছিল না, এটি ছিল আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার পুনর্দখল। দীর্ঘদিন ধরে পশ্চিমাপন্থী রাজতন্ত্রের দখলে থাকা ইরানে যখন প্রতিবাদের ঢেউ উঠল, তখন নির্বাসনে থেকেও খোমেনি হয়ে উঠেছিল এই প্রতিবাদের দিক নির্দেশনাকারী। তিনি কেবল একটি কথা বলেছিলেন যে ইরান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না, কোনো পরাশক্তির গোলামি করবে না। তার কণ্ঠে ছিল অস্বীকৃতি, আর তার আহ্বানে ছিল আত্মনির্ভরতার এক শপথ। বহু বছর তিনি নির্বাসনে ছিলেন। হুমকি, নিপীড়ন, জুলুম সব কিছু সহ্য করেও তিনি তার শপথ থেকে, তিনি তার পথ থেকে এক চুলও নড়েননি। তিনি অটল ছিলেন। এরপর তিনি ফিরে আসলেন, রাজতন্ত্র ভেঙে গেল এবং ইরানে নতুন এক বিপ্লবের সূচনা হলো। তার দেশপ্রেম ছিল অতুলনীয়। তিনি বিশ্বাস করতেন একটি জাতি যদি নিজেদের মূল্যবোধের উপরে অটল না থাকে তাহলে সে জাতি কখনোই স্বাধীন নয়। তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিলেন এবং শাহ শাসনকে বলেছিলেন যে এই শাসন ব্যবস্থা বিদেশি শক্তির ছায়া, এবং তিনি মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছেন। তার কাছে স্বাধীনতা মানে ছিল নিজেদের আত্মপরিচয়ের উপরে অবিচল থাকা এবং নিজেদেরকে আত্মনির্ভর করা, সেই সঙ্গে নিজেদের বিশ্বাসের উপরে রাষ্ট্র পরিচালনা করা। তবুও কিছু মানুষের বিরোধিতা তো থাকবেই, সব জায়গাতেই থাকে, তো ইরানেও ছিল। তারা মনে করতো যে ইরানের এই ধর্মতান্ত্রিক রাজনীতি বহুমতকে পিছিয়ে দিবে এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তাদেরকে একদম আলাদা করে রাখবে। আর তরুণ প্রজন্মের একাংশ সামাজিক বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলত। তারা এই ইরান চায় না, তারা অন্যরকম এক ইরান চায়। তারা চায় আরও খোলামেলা, তারা চায় আরও স্বাধীন, যেখানে পোশাকের কোনো বাধ্যবাধকতা থাকবে না, যেখানে ওপেনভাবে চলা যাবে। তারা এরকম একটি দেশ চায়। বিপরীত দিকে যারা স্বাধীনতার পক্ষে ছিলেন বা যারা স্বাধীনতার পক্ষে আছেন, তারা মনে করত যে একটি বিপ্লব কখনো কোমল হয় না। স্বাধীনতা যদি রক্ষা করতে হয় তাহলে শক্ত হাতেই রক্ষা করতে হবে। কোমলভাবে যদি স্বাধীনতা রক্ষা করতে যাই তাহলে সেই স্বাধীনতা ভেঙে পড়বে। যেমনটা আমরা আমাদের দেশে 5ই আগস্টের পরবর্তী সময়টা দেখেছি। আমরা শক্ত হাতে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারিনি, যার কারণে আমরা আমাদের স্বাধীনতা আবার হারিয়ে ফেলছি। তো ইরানে এই ধর্মতান্ত্রিক রাজনীতির কারণে বা এই খোমেনির বিপ্লবের কারণে আন্তর্জাতিক অনেক নিষেধাজ্ঞা এসেছে, অনেক চাপ এসেছে, অনেক ধরনের বিধিনিষেধ এসেছে, তবুও ইরান কখনো মাথা নত করেনি। এবং এখান থেকেই আমাদের শিক্ষা নেওয়া দরকার যে একটি জাতি ঐক্যবদ্ধভাবে কত দূর পর্যন্ত যেতে পারে এবং দেশটাকে কত উপরে নিয়ে যেতে পারে। আর এই সব কিছুর পিছনে ছিলেন হচ্ছে খোমেনি। খোমেনি মানুষদেরকে আত্মবিশ্বাসী হওয়া শিখিয়েছেন, তাদেরকে নিজস্ব পরিচয় গড়ে তুলেছেন, তাদেরকে আত্মবিশ্বাসী বানিয়েছেন, তাদেরকে নিজস্ব পথ বেছে নেওয়ার সাহস দিয়েছেন। তাই আমরা বলতে পারি যে খোমেনির অবদান শুধু সরকার বদলানো না, তিনি রাজনৈতিকভাবে ইসলামের ধারণাকে রাষ্ট্রীয় কাঠামোতে রূপ দিয়েছিলেন, একটি বিপ্লবকে তিনি আদর্শে রূপ দিয়েছিলেন। তাই আজও খোমেনির নাম ইরানের রাজনীতিতে, সমাজে, এমনকি বিতর্কেও জীবন্ত। আপনি তাকে সমর্থন করতে পারেন, আপনি তার সমালোচনা করতে পারেন, আপনি তার ব্যক্তিগত আদর্শ নিয়ে কথা বলতে পারেন, আপনি তার আকীদা নিয়ে কথা বলতে পারেন, দ্বিমত থাকতে পারে, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে তিনি একটি ইতিহাস বদলে দিয়েছেন। তিনি ছিলেন এক যুগের নির্মাতা, যার সিদ্ধান্ত, যার কঠোরতা, যার বিশ্বাস আজও ইরানের গতিপথ নির্ধারণ করে চলছে। তো আমরাও চাই আমাদের দেশে এরকম একজন নেতা আসুক যে আমাদেরকে আবার একটি বিপ্লব উপহার দিবে
এবং আমাদের দেশ আমূলে পরিবর্তন হবে।